আর বলবা রিয়াল মাদ্রিদ কানজুস, আর বলবা রিয়াল মাদ্রিদ ট্রান্সফার মার্কেটে টাকা খরচ করতে চায় না, আর বলবা রিয়াল মাদ্রিদ কিপটা। না না না, এবারের মৌসুমে অন্তত পক্ষে ফ্লোরেন্তিনো পেরেজ এই কথাটা মুখ দিয়ে বের করার কোনো অপশনই রাখেনি, কারণ অলরেডি ফ্লোরেন্তিনো পেরেজ ট্রান্সফার মার্কেটে 205 মিলিয়ন খরচ করে ফেলেছে। শুধু খরচ করে নাই, ইনকামটাও কিন্তু করেছে, যেইখানে 205 মিলিয়ন খরচ করার বিপরীতে 164 কিংবা 165 মিলিয়ন অ্যারাউন্ড এরকম কিছু আর্নিং কিন্তু রিয়াল মাদ্রিদ করেই ফেলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব কোন কোন ফুটবলারগুলোকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছে, কোন কোন ফুটবলাররা ফ্রিতে এসেছে, এবং কোন ফুটবলারগুলোকে সেল করে কত টাকা ইনকাম করেছে, এবং কোন সাইনিংটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে, সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা বেসিক্যালি রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলতে এসেছি, রিয়াল মাদ্রিদের ট্রান্সফার আপডেটের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো নিয়ে কথা বলতে এসেছি। তো ফার্স্ট অফ অল আমরা যদি প্লেয়ার সাইনিংয়ের বিষয়টার দিকে আসি, তাহলে দেখতে পারবো যে এবারের মৌসুমে আমরা অলরেডি দুইটা প্লেয়ারকে ফ্রিতে নিয়ে এসেছি, যেখানে আমরা বার্নার্দো সিলভাকে ফ্রিতে নিয়ে এসেছিলাম ম্যানচেস্টার সিটি থেকে, এবং ইব্রাহিম কোনাটেকে লিভারপুল থেকে ফ্রিতে নিয়ে এসেছিলাম। এই দুইটা ফুটবলার আমরা ফ্রিতে পেয়ে গেছি। বার্নার্দো সিলভা একজন ক্লাসিক মিডফিল্ডার, সো এমন টাইপের মিডফিল্ডার, বল ক্যারি টাইপের মিডফিল্ডার আমাদের দরকার ছিল, যিনি কিনা আপনার থ্রো পাস জেনারেট করতে পারে, যিনি কিনা লফটেড পাস জেনারেট করতে পারে, একটা দুইটা টাচে অপোনেন্টের ডি বক্সটা ভেঙে দিতে পারে পাসিং ফুটবলের মাঝে, এমন টাইপের মিডফিল্ডার আমাদের দরকার ছিল। হয়তোবা তিনি সাইড বেঞ্চ থেকে শুরু করবেন। সো এই সাইনিংটা ফ্রিতে যেহেতু আমরা পেয়েছি, অবশ্যই অবশ্যই আমাদের জন্য ভালো একটা অপশন এই বার্নার্দো সিলভা। আমরা যদি এখন যদি সেন্টার ব্যাক কনাটের কথা বলি, তাহলে এটা তো আসলে ইব্রাহিম কোনাটেকে যে আমরা ফ্রিতে পাইছি, ধরুন এই ফুটবলারটাকে যদি আমরা কিনতে যাইতাম ট্রান্সফার মার্কেটে, তাহলে অন্তত পক্ষে 50 মিলিয়নের কমে আমরা কিনতে পারতাম না, বাট ফ্রিতে পাইছি। যে ফুটবলারটাকে আমাদের 50 মিলিয়ন দিয়ে কিনতে হইতো, আর ওই ফুটবলারটাকে যখন আমরা ফ্রিতে পেয়ে গেছি, অবশ্যই আমাদের এটা কপালটা সোনায় সোহাগা, অবশ্যই বলতে হবে। এবার আমরা আসি যে ফুটবলারগুলোর দিকে, রিয়াল মাদ্রিদ টাকা পয়সা ইনভেস্ট করেছে, টাকা পয়সা খরচ করেছে। সো আমরা যদি এখন যদি মার্ক কুকুরেল্লার কথা বলি, তাহলে চেলসি থেকে 55 মিলিয়ন ইউরো দিয়ে রিয়াল মাদ্রিদ তাকে কিনে নিয়েছে, এবং ডামফ্রিজকে ইন্টার মিলান থেকে 20 মিলিয়ন দিয়ে কিনে নিয়ে এসেছে। এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটালি 75 মিলিয়নের একটা যেই অর্থ, সেই অর্থটা খরচ হয়েছে। পরবর্তীতে আমরা এই জায়গাটাতে দেখতে পেয়েছি যে ইয়ামান ডিয়ামান্ডেকে আরবি লাভজি থেকে টোটালি 120 মিলিয়ন অ্যারাউন্ড এরকম খরচ করে রিয়াল মাদ্রিদ নিয়ে এসেছে। তো এই যে ডিয়ামান্ডেকে রিয়াল মাদ্রিদ নিয়ে আসলো, আমার কাছে মনে হয় যে হয়তো ওর প্রাইসটা ওভার প্রাইস হয়ে গেছে, যদিও ওর ভিতরে পটেনশিয়ালিটি রয়েছে। 100 মিলিয়ন হইলে আমার কাছে মনে হয় যে ভালো ছিল। তো এই জায়গাটাতে যেহেতু পিএসজি ভেটু দিয়েছে, এরপরে আপনার যখন লিভারপুল ভেটু দিয়েছে, তার কারণে কিন্তু ওর দামটা অনেকটা বেশি হয়ে গেছে। সো সেই জন্য আমাদেরকে 120 মিলিয়নের মতো খরচ করতে হয়েছে। তো এই জায়গাটাতে ডিএমান্ডে আমাদের রিয়াল মাদ্রিদের এখন যেহেতু রাইট উইংয়ের সমস্যা, সো সেই জায়গাটাতে সে রাইট উইঙ্গার হিসেবে খেলবেন। ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে হয়তো বা রিয়াল মাদ্রিদ ধারে দিতেছে কিংবা সেল করে দিতে চাইতেছে। সো এই জায়গাটাতে রদ্রিগো যখন একের পর এক ইনজুরির জন্য আপনার আউট অফ দ্য ফিল্ড, মাঠের বাইরে যেহেতু আসে, সো আর তার যেহেতু আরও 6-7 মাসের মতো সময় লাগবে রিয়াল মাদ্রিদে ফিরতে, সেই অনুযায়ী অবশ্যই আমাদের ডিএমান্ডের ডিলটা অবশ্যই ভালো একটা সাইনিং, অবশ্যই আমাদেরকে বলতে হবে, যদিও ওভার প্রাইস আমার কাছে মনে হয়ে গেছে। তো এখন তো বর্তমানে তো 130 মিলিয়ন 40 মিলিয়ন এগুলো কিছুই না, এগুলো কিছুই না। সো রিয়াল মাদ্রিদের টাকা আছে, নিয়ে আসছে, দ্যাটস ইট। এবার আমরা যদি আরও একজন ফুটবলারের কথা বলি, সেই ফুটবলারটার নাম হচ্ছে কার্লোস এফসি, যাকে কিনা মাত্র গতকালকে লেভান্তে থেকে 10 মিলিয়নে কিনে নিয়ে এসেছে, লেভান্তে থেকে 10 মিলিয়নে কিনে নিয়ে এসেছে। সো এই ফুটবলারটা হঠাৎ করে কোনো রিউমার শুনলাম না, কোনো কিছু না, আমার কাছে মনে হয় যে 10-12 ঘন্টার ভিতরে গেল রিয়াল মাদ্রিদ আলাপ আলোচনাটা শুরু করলো, এবং এই জায়গাটাতে সাইনিংটা হয়ে গেল। ব্রাইটন কিন্তু এই ফুটবলারটাকে নিতে চেয়েছিল, ওদের মুখের খাবারটা থাম করে এইভাবে থাবা দিয়ে না রিয়াল মাদ্রিদ নিয়ে গিলে ফেলছে। তো এই জায়গাটাতে মাত্র 10 মিলিয়নে ওর মতন একজন স্ট্রাইকার পাওয়া, লেভান্তে থেকে, যার হাইটটা আপনার সম্ভবত 194 না 95 সেন্টিমিটার, হাইটে অনেক লম্বা। সো রিয়াল মাদ্রিদ মাঝে মাঝে যেহেতু ক্রসিং ফুটবল খেলে, এবং এই জায়গাটাতে আপনার হোসে মরিনহো যেহেতু আপনার কুইক রাউন্ডে অনেক সময় আপনি দেখতে পারবেন যে ক্রসিং ফুটবলটা খেলে, এই জন্য এমন টাইপের লম্বা ফুটবলার অবশ্যই রিয়াল মাদ্রিদের দরকার ছিল। ওই যে হোসেলোর কথা মনে আছে, যে হোসেলোকে দিয়ে আমরা সাবস্টিটিউট হিসেবে নেমিয়ে ম্যাচগুলো বের করে আনতাম, তার সুবাদে কিন্তু আমরা একটা চ্যাম্পিয়ন্স লিগও জিতে ফেলেছি। সো এই টাইপের একজন ফুটবলার আর কি। সো ওর কোয়ালিটি আসলে কেমন, এটা সম্পর্কে আমি যখন কিছুটা রিসার্চ করলাম,
একেবারে যে ওভার হাইপ বিষয়টা এমন না, ওভার হাইপ হলে তো আপনার ওই তার জন্য 40 মিলিয়ন 50 মিলিয়ন খরচ করতে হতো, বাট লেভান্তে তিনি কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছেন, যেখানে 27টা ম্যাচে 13টা গোল করেছেন। তো সাবস্টিটিউট হিসেবে ভালো একজন প্রোফাইল আমার কাছে মনে হইতেছে। সো তাকে যখন সাইন করালো, এখন রিয়াল মাদ্রিদ সম্ভবত এন্ড্রিককে সেল করে দিতে পারে, পার্মানেন্টলি হয়তো বা সেল করে দিতে পারে। সো এন্ড্রিককে যদি বিক্রি করে আমরা হয়তো এই জায়গাটা থেকে 50-60 মিলিয়ন আরও পাইতে পারি আর কি। তো এইগুলা হচ্ছে প্লেয়ার সাইনিং, যে সাইনিং থেকে আপনারা দেখতে পাইতেছেন যে টোটালি 205 মিলিয়ন খরচ করে আমরা চারজন ফুটবলারকে কিনেছি এবং 2জন ফুটবলারকে ফ্রিতে নিয়ে এসেছি। এবার আমরা একটু আয়ের হিসাবটা করি। আয়ের হিসাব যদি আপনি করতে যান তাহলে দেখতে পারবেন যে অনেকগুলা ফুটবলারকে রিয়াল মাদ্রিদ সেল করেছে। কাউকে আপনার সিজনের এবারের যে 2026 সালের প্রথম দিকে সেল করেছে, অনেককে এই মাত্র কিছুদিন আগে সেল করেছে। আমি যদি গঞ্জালো গার্সিয়ার কথা বলি তাহলে দেখতে পারবেন যে ফুলহামের কাছে এই ফুটবলারটাকে বিক্রি করে দিয়েছে 40+2 টোটালি 42 মিলিয়ন ইউরোতে কিন্তু ফুলহামের কাছে সেল করে দিয়েছে। সো গঞ্জালো গার্সিয়ার জন্য রিয়াল মাদ্রিদ 40 মিলিয়ন পাবে, 40+2 মিলিয়ন পাবে। এটা আসলে আমিও চিন্তা করি না যে ওকে বিক্রি করলে এত টাকা পাওয়া যাবে। সেই সাথে এই ফুটবলারটার উপরে কিন্তু সেল অন ক্লোজ কিন্তু রিয়াল মাদ্রিদ ধরিয়ে দিয়েছে 30%। অর্থাৎ এই ফুটবলারটাকে যদি ইন ফিউচারে ফুলহাম বিক্রি করতে চায় তাহলে তাদের কন্ট্রাক্ট যতদিন আছে এই কন্ট্রাক্টের ভিতরে যদি বিক্রি করতে চায় তাহলে কিন্তু অবশ্যই 30% রিয়াল মাদ্রিদকে দিতে হবে। অর্থাৎ যদি ফুলহামে গিয়ে যদি ও একের পর এক গোল করে, ধরুন সামনের সিজনে যদি 20 থেকে 25টা গোল করে ফেলে, করার পরে ওকে যদি ফুলহাম বিক্রি করে দিতে চায় তাহলে অবশ্যই 70 মিলিয়ন 80 মিলিয়নের মতো ওর জন্য পাবে, অবশ্যই পাবে। সো এই 70-80 মিলিয়ন থেকে 30% রিয়াল মাদ্রিদকে দিতে হবে। শুধু এইখানে শেষ নয়, ফুলহাম কিন্তু রিয়াল মাদ্রিদের কাস্তিয়ানের ফুটবলার 21 বছর বয়সী সিজার প্যালাসিওসকেও কিনে নিয়েছে, যেইখানে 10 মিলিয়নে রিয়াল মাদ্রিদের কাছ থেকে ওরা ওকে কিনে নিয়েছে। একজন ভালো মানের মিডফিল্ডার ধরা হতো। সো এই যে ফুটবলারটা, ওই ফুটবলারটার উপরেও কিন্তু সেল অন ক্লোজ 30% ধরিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ এটা কিন্তু গঞ্জালো গার্সিয়ার মতো, গঞ্জালো গার্সিয়াকে বিক্রি করলে যেরকম 30% রিয়াল মাদ্রিদ পাইতে চলেছে, এই ফুটবলারটাকেও, অর্থাৎ এই জায়গাটাতে যদি সিজার প্যালাসিওসকে যদি ফুলহাম ইন ফিউচারে যদি বিক্রি করে দেয় তাহলে কিন্তু ওই বিক্রি থেকে 30% রিয়াল মাদ্রিদ কিন্তু পাবে। সো এগুলা হচ্ছে সেল অন ক্লোজ। এবার আমরা যদি আদার্স অন্য ফুটবলারগুলোর কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো আমরা নিকো পাসকে আমরা 2026-এর প্রথম দিক থেকে এসে 60 মিলিয়নে বিক্রি করে দিয়েছি। সো ওকে বিক্রি করা আসলে রিয়াল মাদ্রিদের জন্য একটা আফসোসের ব্যাপার। সো দারুণ একজন ট্যালেন্টেড ফুটবলার। সো ও যদি থাকতো অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রিয়াল মাদ্রিদের জায়গা করে নিত। বাট রিয়াল মাদ্রিদে এখন যে বর্তমান পরিস্থিতি, আর্তাগুলার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আছে, তারপর হচ্ছে জুড বেলিংহাম আছে। তো এই জায়গাটাতে আমরা এখন বার্নার্দো সিলভাকে নিয়ে এসেছি। সো সেই অনুযায়ী এখন রিয়াল মাদ্রিদে ওর স্টার্টিং এলিভেনটা একেবারে নিশ্চিত হইতো না যদি তিনি থাকতো। সো সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে ওকে বিক্রি করে দিয়েছে কোমোর কাছে, টোটালি 60 মিলিয়নে বিক্রি করে দিয়েছে। সো এই ফুটবলারটা ইন ফিউচারে সম্ভবত আরও তার যে প্রাইস, সেই প্রাইসটা কিন্তু হয়তো বা তিনি যদি কনসিস্টেন্টলি এভাবে পারফরমেন্স ধরে রাখতে পারে তার প্রাইসটা কিন্তু আরও বেড়ে যাবে। সো তিনি কিন্তু আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপটাও কিন্তু খেলেছেন, যদিও গ্রুপ স্টেজের 1-2টা ম্যাচ খেলেছিলেন, পরবর্তীতে আর খেলার সুযোগ পায় নাই। তো এই ফুটবলারটাকেও আমরা যেহেতু সেল করে দিয়েছি, ওই টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে কিন্তু সেল করে দিয়েছি। আমরা যদি ফ্রাঙ্ক গার্সিয়ার কথা বলি তাহলে ওকে কিন্তু আমরা সেল করে দিয়েছি রিয়াল বেতিসের কাছে মাত্র 4 মিলিয়নে। আদার্স অনেকগুলা ফুটবলার আছে, রিয়াল মাদ্রিদের একাডেমির ফুটবলার আছে। আমরা যদি সেই ফুটবলারগুলোর কথা বলি তাহলে বলবো যে ভিক্টর মুনিয়েসকে আমরা লিভারপুলের কাছে 20 মিলিয়নে বিক্রি করে দিয়েছি। মারিও লিগাকে আমরা এসি মিলানের কাছে 15 মিলিয়নে বিক্রি করেছি। আলভারোকে আমরা বোর্নমাউথের কাছে 15 মিলিয়নে বিক্রি করেছি। তো এইগুলা হচ্ছে ফুটবলার, যেই ফুটবলারগুলোকে বিক্রি করে আমরা টোটালি 164-65 মিলিয়ন অ্যারাউন্ড এরকম অর্থ কিন্তু ইনকাম করেছি। সো রিয়াল মাদ্রিদ এবারে ট্রান্সফার মার্কেটে যে বিজনেসটা করেছে, আপনি যদি আয় ব্যয়ের হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে আয় এবং ব্যয় প্লাস মাইনাস করলে মাত্র 50 মিলিয়নে আপনি দেখতে পারবেন যে আমরা দারুণ কিছু ফুটবলার নিয়ে এসেছি। তো 50 মিলিয়ন আর কি। তো আরও কিছু ফুটবলার আছে যারা রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গিয়েছে, যেমন আমি যদি দানি সেবায়োসের কথা বলি, ফ্রি ট্রান্সফারে তিনি রিয়াল মাদ্রিদটা ছেড়ে গেছেন। আমরা যদি কারবাহালের কথা বলি তাহলে ফ্রি ট্রান্সফারে গেছেন। আমরা যদি আলবার কথা বলি তাহলে কিন্তু ফ্রিতে গেছেন। সো এই যে ফুটবলারগুলোর কথা বললাম এরা রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছে, কেউ প্রিমিয়ার লিগে গেছে,
কেউ লা লিগাতেই রয়েছে। সো সব কিছু মিলিয়ে এবারের সিজনে রিয়াল মাদ্রিদ অলরেডি ট্রান্সফার আপডেটে ঝড় তুলে দিয়েছে। আরও কিছু ফুটবলার সম্ভবত আসতে চলেছে। আমরা রদ্রির জন্যও কিন্তু এখনো পর্যন্ত ট্রাই করতেছে ফ্লোরেন্তিনো পেরেজ, যেখানে ৫৫ মিলিয়নের একটা বিড কিন্তু রিয়াল মাদ্রিদ রদ্রির জন্য দিয়ে দিয়েছে, আর রিয়াল মাদ্রিদে রদ্রি আসতেও কিন্তু চাইতেছে। তো এই জায়গা যদি আর বেশি, ওর জন্য আর বেশি কিন্তু ট্রাই করবে না, কারণ ওর আর ১ বছর কিন্তু সময়টা রয়েছে। এই ১ বছরে কিন্তু ও ফ্রি এজেন্ট হয়ে যাবে। সো ১ বছর পরে রিয়াল মাদ্রিদ ওরে এমনি ফ্রিতেই পাবে। সো সেই হিসেবটা করলে ওর জন্য আমার কাছে মনে হয় যে ৫৫ মিলিয়ন যদি ৬০ মিলিয়ন যদি অফার করে, তাহলে হয়তো যে এনাফ, দ্যাটস এনাফ, যে রদ্রির জন্য ইটস এনাফ ফর রদ্রি, আমার কাছে মনে হয়। যে সো এর চাইতে বেশি আমার কাছে মনে হয় না যে এই ফুটবলারটার জন্য রিয়াল মাদ্রিদের বিট করা উচিত। সো রদ্রি টু রিয়াল মাদ্রিদ এমন ধরনের একটা ডিল যদি ফ্রি ট্রান্সফারে আগামী মৌসুমে যদি হয়, তাহলে ভেরি গুড একটা ডিসিশন হইতে পারে রিয়াল মাদ্রিদের জন্য এবং রদ্রির জন্য। সো এগুলো হচ্ছে রিয়াল মাদ্রিদের ট্রান্সফার অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিস থেকে আপনারা জানতে পেরেছেন রিয়াল মাদ্রিদ কত টাকা খরচ করেছে, কোন কোন ফুটবলারগুলোকে নিয়ে এসেছে এবং কোন কোন ফুটবলারগুলোকে বিক্রি করে কত টাকা রিয়াল মাদ্রিদ পেয়েছে। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।